রামায়ণ বলুন, মহাভারত বলুন, অর্থাৎ কাশিরাম দাস হোক বা কৃত্তিবাস হোক বা ভারতচন্দ্র, এদের ভাষা পড়া যায় না, এগুলো অশ্লীল। বঙ্কিম কিন্তু খানিকটা ভীত হচ্ছেন এবং তিনি বলছেন যে মানে হুতোমের ভাষা অশ্লীল, সুন্দর নয়, অসুন্দর, স্থূল, কুৎসিত। 1855 বর্ণ পরিচয় বা সেই সময় শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনগুলো ঘটছে, প্রাইমার লেখা হচ্ছে, কারণ বাঙালিকে শিক্ষিত করতে হবে, এবং ভাষাকেন্দ্রিক পরিবর্তন, রামমোহনের গৌড়ীয় ব্যাকরণ, অর্থাৎ সংস্কৃত ঘেঁষা যে বাংলা ছিল তার থেকে কিন্তু বাংলাটা আস্তে আস্তে বদলাচ্ছে, একটা নিজস্ব ধাঁচ তৈরি হচ্ছে, যেটা এই সময় এখনকার বাংলা বলবো না, তারও আগের যে বাংলা, তাতে আস্তে আস্তে আমরা পৌঁছচ্ছি। ভাষা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় খবরের কাগজগুলো বাঙালিকে উদ্বুদ্ধ করছে ভাবতে, লিখতে, পড়তে, আলোচনা করতে। সেই জায়গা নিয়ে তোমাদের কোনো পর্যবেক্ষণ, তোমাদের কিছু মতামত? ভাষা খুব ইম্পর্টেন্ট তো বটেই, কিন্তু এটা জিনিস আমরা যদি একটু ভেবে দেখি যে আমরা 19 শতকে যে ভাষাটা তৈরি করলাম লেখার ভাষা হিসাবে, এটা তো সময় নাগাদ তুমি বলছো পুরো 19 শতক, সেটা হচ্ছে সাধু গদ্য, যার লাস্ট উদাহরণ আমরা পেয়েছি 2022 সালে। 2022 সালে যখন আনন্দবাজার তার সম্পাদকীয় যে কলামটা লিখতো এতদিন, সেটা সাধু ভাষায় থাকতো, ঠিক। 2022-এর ফেব্রুয়ারি থেকে তারা সেটা ঘোষণা করলো যে আমরা আর সাধু ভাষায় লিখবো না, এবার থেকে আমরা চলিতে চলে যাচ্ছি। এইটুকু অংশ আমাদের সাধু ছিল না। এখানে যেটা হচ্ছে যে ভাষা, বাংলা গদ্য যখন আসছে, একটা গদ্যকে তৈরি হতে, একটা শেপ পেতে, তার তো একটা সময় লাগবে। একটা রাতারাতি তো একটা গদ্য ওরকম হয়ে যেতে পারে না। এবার পরপর যদি দেখা যায় যে আমাদের যে একদম ইয়ের থেকে আমাদের যে ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন বা ওই সময় থেকে যে বাংলা গদ্য যখন আসছে, এবার ধীরে 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 আস্তে আস্তে চেঞ্জ হতে 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 যাচ্ছে আসছে বা বাংলা গদ্যটা রামমোহন নির্মিত, এই হচ্ছে কথা, নির্মিত। মানে ব্যাপার হলো যে এতদিন পর্যন্ত যে ভাষায় আমরা কথা বলতাম তার মধ্যে ফার্সি ছিল, আরবি ছিল, সংস্কৃতের কিছু প্রভাব, ফার্সি তো সেই সময় রাজভাষা হওয়ার সুবাদে, যে ভাষা লিখতাম সেটা কিন্তু পদ্য, একদমই সারা মধ্যযুগে যা কিছু লেখা হয়েছে পদ্য লেখা হয়েছে। ওকে, এইবার গদ্য তৈরি হচ্ছে এবং সেই গদ্যটা ইংরেজরাই তৈরি করছেন, তাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে। তারা ফোর্ট উইলিয়াম কলেজে তার জন্য কিছু পণ্ডিতকে নিয়ে আসছেন, সেই পণ্ডিতদেরকে দিয়ে যে ভাষাটা তৈরি করা হলো, যে লিখার ভাষাটা তৈরি করা হলো, এটা কমপ্লিটলি কৃত্রিম একটা গদ্য, কারণ কমা, সেমিকলন, দাঁড়ি ইত্যাদি ব্যবহার তো মানে এই যে আমাদের ওই প্রথম দিকে যারা ছিলেন রামরাম বসু বা এনাদের একটা, আমি বলবো যে এনাদের একটা অসামান্য ক্রেডিট মানে এই বাংলা গদ্যর এই আসার পিছনে। কেন এরা যখন উইলিয়াম কেরি এসেছেন, এরা বলছে খ্রিস্ট ধর্ম প্রচার করবে। তো খ্রিস্ট ধর্ম প্রচার করতে গেলে তো আগে প্রেস হয়েছে মানে গদ্যদের মানে ছাপাতে হবে, করতে হবে, মানে লোকের কাছে যদি পৌঁছতে হয়, যদি ওরা তখন ওইরকম ভাবছে যে সারা ভারত বাংলার সবাইকে খ্রিস্টান করে দেবে আর কি, যে এটাতে আর কি। তো রামরাম বসুরা ওটা দেখলেন, বা এটা তো একটা ভালো সুযোগ। হ্যাঁ, এবার এটাতে এই যদি এই বাহানা এতে ঠিক আছে, ওরা যা ভাবছে ভাবুক, হ্যাঁ, কিন্তু আমরা যদি এইটাকে কাজে লাগাতে পারি ভালো করে, খুব সুন্দর। এটা আমি যে কেরি সাহেবের মুন্সিতে মানে প্রমথনাথ বিশির যে উপন্যাসটা, মানে খুব কী বলবো, যে আমাদের একটা বাংলা সাহিত্যের অন্যতম একটা খুবই বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস কেরি সাহেবের মুন্সিতে প্রমথনাথ বিশির, এই দেখা যায় যে রামরাম বসুর সাইকোলজি আর কি, যে মানে কিভাবে রামরাম বসু মানে কেরির সাথে মিশে গিয়ে যে ভাবছে যে কেরি ভাবছে যে এত বোধহয় 2 দিন বাদে খ্রিস্টান হয়ে যাবে। হ্যাঁ, মানে রামরাম বসু এবার খ্রিস্টান হয়ে যাবে আর কি। তো এদিকে রামরাম বসু ওটাকে অন্য সুযোগ হিসাবে দেখছে, যে ওটাকে কিন্তু শান্তনুদা আপনি এটা বলুন তো, যে তারা যে কমিউনিকেশনের ভাষাটা তৈরি করলেন লেখার গদ্যর, এটা কেন পদ্য দিয়ে হলো না, বা কেন গ্রামের মানুষের মুখের ভাষা দিয়ে হলো না? কেন এটা সাধু ভাষার ওরকম একটা কৃত্রিম মানে আসলে ভাষা তৈরি করতে হলো? আমার জানি না, মানে এটা তো সংস্কৃত, আমার যেটা মনে হয়েছে, মানে এটা সংস্কৃত ব্যাকরণ, একটা ব্যাকরণ তো লাগবে। আমার মনে হয়েছে এটা বাংলা গদ্যটা লিখতে গেলে, হ্যাঁ, বাংলা গদ্যটাকে দাঁড় করাতে গেলে, হ্যাঁ, মানে না ব্যাকরণ তো আমাদের ছিল না, কিন্তু গদ্যটাকে যদি দাঁড় করাতে হয় তো আমার একটা ব্যাকরণের একটা লাগে, তো ইয়েতে তখন তো আমার তো ব্যাকরণ বলতে আমাদের সংস্কৃত ব্যাকরণ মানে যা আছে, ওরা তো মূলত চললো সংস্কৃত ব্যাকরণ ধরে। আমার মনে হয় এর ভেতরে একটা পলিটিক্স আছে। পলিটিক্সটা এই
যে ইংরেজরা যখন প্রথম এখানে আসছেন, সেটা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় করেই বলছি, তো তাদের ভাষায় তাদের অনেকের স্মৃতিকথায় এইটা পাওয়া যায় যে এটা একটা অসভ্যতার দেশ। মানে এখানে যে সমস্ত মানুষরা থাকেন তারা ইতর শ্রেণীর মানুষ। এই ইতর শব্দটা আমি প্রয়োগ করছি কারণ সম্ভবত আনসিভিলাইজড বলা হয়েছিল এই শতকের ভদ্রলোকেরা সাধারণ মানুষদেরকে ইতর লোক বলেই চিহ্নিত করতেন। তো এই ইতর, তাদের সংস্কৃতি ইতর, তাদের ভাষা ইতর, এরা যে সাহিত্য লিখেছে ওই রামায়ণ বলুন, মহাভারত বলুন, অর্থাৎ কাশিরাম দাস হোক বা কৃত্তিবাস হোক বা ভারতচন্দ্র, এদের ভাষা পড়া যায় না, এগুলো অশ্লীল। এটা একটা সময় পর্যন্ত শিক্ষিত বাঙালির ধারণাই ছিল যে আমাদের যেগুলো হয়েছে এগুলো অশ্লীল, আমাদের যাত্রা অশ্লীল। ওই যাত্রা দেখে ফাতরা লোকে, এই যে ফাতরা লোক পরে ইম্পোজড হয়েছে এসে একদম, তাদের ভাষা কখনো আমাদের কালচারের ভাষা হতে পারে না। আমাদের কালচারের একটা স্বতন্ত্র ভাষা তৈরি হবে, যেটা আসলে আমরা সংস্কৃত দিয়ে তৈরি করব, সংস্কৃত শব্দ দিয়ে তৈরি করব। ফলে ওই সময় রামমোহন পর্যন্ত ওই যে সময়টা, সেই সময়টা যে ভাষা তৈরি হচ্ছে সেখানে সংস্কৃত তৎসম শব্দের মানে 90% ব্রাহ্মণ্যবাদ তো ঘুরে ফিরে সে থেকেই গেল। তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ভাষাটা যে তৈরি হলো, সেই ভাষা থেকে খুব সচেতনভাবে কিন্তু দেশীয় শব্দগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো, মানে সেগুলো রিজেক্টেড হলো খুব সচেতনভাবে। অর্থাৎ ভাষা পলিটিক্সটা যে এটা নাগরিক কলকাতার ভাষা তৈরি হচ্ছে, এবং সেই ভাষাটাই আরেকটু সফিস্টিকেটেড হয়ে রামমোহনের হাতে একটু নরম হলো। রামমোহনের পরে বিদ্যাসাগর এটাকে একটা আদর্শ দিলেন যে লেখার সাহিত্যের ভাষা হয়ে উঠতে পারে কি করে, ওটাই কি করে সাহিত্যের ভাষা উঠবে, লিটারেচারের ভাষা হয়ে উঠবে। বিদ্যাসাগর এই লিটারেচারের ভাষাটা তৈরি করলেন, যেখান থেকে তিনি নিজেই তৈরি করছেন বিভিন্ন গদ্য, এবং সেইটাই বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভাষায় একটা ছন্দের তারপরে গেছে যিনি মুক্ত এটাকে একদম পরিশীলিত করে তুললেন, একদম হচ্ছেন রবীন্দ্রনাথের হাতে করে। এই ভাষাটার কথা যদি বলো তাহলে আমি বলবো যে এর মাঝখানে তো অবশ্যই আমাদের ঘটে গেছে, আমাদের আলালে ঘরে দুলাল তো ঘটে গেছে, তো শুধু সাধারণ ভাষা একদম মানে মুখের ভাষা। এবং আলালের ঘরে দুলাল বা আমাদের হুতুম পেঁচার নকশা আমি একটা কিছুই না, একটা লেখার সূত্রে মানে আমি কিছুদিন আগেই আমাকে হুতুম পেঁচার নকশাটা নিয়ে আরেকবার একটু বসতে হয়েছিল, মানে খুব মন দিয়ে এবার খুব একটু স্ক্যানিং খুব ভালো করে এটা দেখতে হচ্ছিল আরেকবার, মানে হুতুম পেঁচার নকশা। তো হুতুম পেঁচার নকশা পড়তে গিয়ে আমার যেন মনে হচ্ছিল যে এটা তো একটা বাংলা সাহিত্যে একটা অসামান্য সৃষ্টি। মানে যদি না আজকে কালীপ্রসন্ন সিংহ ওই লেখাটা লিখতেন, আজকে আমরা যে কলকাতার যে ডিটেল পাচ্ছি, সেই অনেক কিছু কলকাতার ডিটেল খুঁজে বার করতে আমাদের হয়তো অনেকগুলো 10টা কি 100টা বই থেকে এখান থেকে একটু রিকনস্ট্রাক্ট করতে হতো। কিন্তু কলকাতার ডিটেলটা তখনকার কলকাতাকে যদি আমি স্বাদ গন্ধ দিয়ে অনুভব করতে চাই, একদম সেটা হচ্ছে হুতুম পেঁচার নকশা। মজার কথা তোমরা দুজনেই বলছো যে কলকাতাকে যদি নিতে হয়, তার মানে কিন্তু কলকাতার আশপাশটা সেই কোনো চর্চায় কিন্তু নেই। মানে আজকের যে চন্দননগর বলি, কৃষ্ণনগর বলি বা অন্যান্য যে শহরগুলো, না এটা কি করে থাকবে, কারণ ওখানকার মানুষ ওখানকার কথা লিখলে তবেই সেটা ঠিকঠাক ফুটে উঠবে। মানে কলকাতার মানুষ কলকাতাকে যেভাবে চিনবেন, লিখবেন, তার স্বাদ গন্ধকে ফুটিয়ে তুলতে সেটা চর্চায় থেকেছে, কিন্তু চুচুড়া চর্চায় থাকেনি। চুচুড়া সেই অর্থে চর্চায় থাকেনি বা চুচুড়া মানুষজন কিছু লেখেনও নি, তার মানে তাই কি জানা যায়? মানে নবজাগরণের ওই ঢেউয়ে কি ওই শহরগুলো একদম উপেক্ষিতই ছিল? আমার ওগুলো একবারই উপকণ্ঠ, তার খুব যে পার্থক্য ছিল তা না। মানে কি যে এই যে কলকাতায় যে বিষয়টা ঘটছে, একটা উন্মাদনা, একটা নতুন একটা কিছু একটা ঘটছে, এই যে বললাম এই ডিফারেন্সটা তো এখানে। আর পাশাপাশি যে আমি যদি মফস্বল টাউন বা যদি একটা স্লো পেসে মধ্যযুগীয় কালচারের থেকে আস্তে আস্তে এটা মানে কলকাতায় যদি খুব ফাস্ট হয় চেঞ্জেসটা, মানে ওখান থেকে একটা খুব ভীষণ একটা স্লো চেঞ্জেস যাচ্ছে, যে এই হচ্ছে ডিফারেন্স। এবং এখান থেকে ওই যে একটু আগে যে কথাটা মানে আমাদের এই সবাই বসার আগে তুমি মানে মলয় ওখানে বসে আলোচনা করছিলাম, এই যে মধ্যবিত্তের সংস্কৃতি যেটা ইংরেজ আমলে যেটা তৈরি হলো, এবং তার সাথে আমাদের যে আদার বেঙ্গল, যে রেস্ট অফ দ্য বেঙ্গল, রুরাল বেঙ্গল, তার একটা ডিফারেন্সেস তৈরি হচ্ছে, মানে কালচারাল ডিফারেন্সেস। মানে এই যে বিষয়টা, মানে এটাতে মূলত এই যে প্রথমেই তো মলয় যে কথা ফার্স্ট তোমার শুরুতেই মলয় বলেছে যে এইটা আমাদের যে যদি আমরা রেনেসাঁ যদি আমরা ধরতে যাই, রেনেসাঁ ডেফিনিশন ওয়াইজ তার ফার্স্ট ফেলিওর হচ্ছে যে ইটস এ ক্যালকাটা সেন্ট্রিক, এটা ছড়ালো না। ঠিক।
ডাউন দ্য লাইন পার্কুলেট করলো না আর কি। ফলে যে আসল যে কথাটা আমরা বলছিলাম, শান্তনুদার কথা সূত্র ধরেই বলি, 1880 কি 82-তে বঙ্কিমচন্দ্র একটা প্রবন্ধ লিখেছিলেন, যে প্রবন্ধটার নাম হচ্ছে বাঙ্গালা ভাষা। ঠিক, বঙ্গদর্শনে লিখতে শুরু করলেন। মজাটা কেন বলছি, যে এই বাঙ্গালা ভাষা প্রবন্ধটাতে বঙ্কিম খুব চমৎকারভাবে কথা বলতে গিয়ে ওই যে হঠাৎ আলালে ঘরে দুলাল ওঠার পর বা হুতম পেঁচা নকশা ওঠার পর যে একটা অন্য ভাষা চলে এলো, যেটা আসলে চলিত বাংলা, মুখের ভাষা, এই মুখের ভাষাটা আসার পর বঙ্কিম এই প্রশ্নটা তুলছেন যে তাহলে কি আমরা মুখের ভাষায় চলে যাব? মুখের ভাষাটা কি নেওয়া, এবার কি আমরা সাহিত্য লিখবো মুখের ভাষাতে, নাকি আমরা সাধু ভাষায় থাকবো? বা যদি মুখের ভাষাতে যেতেই হয় তাহলে কোন ভাষাটাকে আমরা নেব? আলালের ভাষা নেব নাকি হুতমের ভাষা নেব? দুটোর পার্থক্য আছে। আলালের ভাষা নেব নাকি হুতমের ভাষা নেব? তিনি বলছেন যে তাহলে আমরা আলালের ভাষা নেব। আলালের ভাষাটা যদি পড়া হয় তাহলে দেখবো যে আলালের ভাষাটা একটা কৃত্রিম, ওটা পুরোপুরি মুখের ভাষা নয়। মানে তার ক্রিয়াপদগুলো চলিত, কিন্তু তার মধ্যে ছাঁচটা হচ্ছে সাধু ভাষা, সাধু ভাষার ছাঁচ, কিন্তু চলিত ক্রিয়াপদে সেটাকে সহজ করে দেখানো হয়েছে। আর হুতম যেটা লিখেছেন পুরোপুরি তখনকার মানুষ যে অ্যাকসেন্টে কথা বলতো, সেই অ্যাকসেন্ট সহ, হ্যাঁ, অনেক কিছুই ছিল আর কি, একদম পুরো সেই খাঁটি জিনিসটাকে। তো বঙ্কিম কিন্তু খানিকটা ভীত হচ্ছেন এবং তিনি বলছেন যে আলালের ভাষা অশ্লীল, আলালের ভাষা স্থূল, আলালের ভাষা সুন্দর নয়, অসুন্দর, কুৎসিত, এই শব্দগুলোকে তিনি প্রয়োগ করছেন এবং বলছেন কেউ যাতে কখনো আলালের ভাষায় না লেখে, সরি আমি ভুল বললাম, হুতমের ভাষা কেউ যাতে না লেখে, মানে হুতমের ভাষা অশ্লীল, অসুন্দর, ইত্যাদি ইত্যাদি। এটা তিনি কেন বলছেন না, তিনি এটা বুঝতে পারছেন যে আগামী দিনে হয়তো চলিত ভাষা, মুখের ভাষা আসতেই পারে, কিন্তু সেই মুখের ভাষা এলে সাহিত্যের ভাষা কোনটা হবে সেটা যদি আলাল হলেও হতে পারে, কিন্তু হুতম কদাচ নয়, একদমই নয়। হুতমকে তিনি অশ্লীল বলে দাগিয়ে দিচ্ছেন এবং হুতম যাতে কেউ না লেখে সেটা তিনি ঘোষণা করছেন, যে হুতম যেন আর হুতমের মতো কেন না লেখে। কারণ হুতম লিখলে সাধারণ মানুষও, মানে তখন হুতম পড়ে মনে হবে, যে কোনো মানুষের মনে হবে, আরে ভাই এটা তো আমিও লিখতে পারি, হ্যাঁ, না এটা আমারই মুখের ভাষা, কোনো ব্যাপারই নয়। সেই সময়কার যে আমাদের সাহিত্যিকরা, মানে বড় যারা, বঙ্কিমচন্দ্রের কথাই হচ্ছে, মানে এখানে তো সবাই সংস্কৃতের ওই শব্দ ঝংকার অভ্যস্ত আর কি, পড়ে সংস্কৃত শব্দের। তা ওনারাও যখন নতুন যখন বাংলা গদ্য বা তৈরি হচ্ছে, মানে মাথায় তো ব্যাকএন্ডে আমার ধারণা হয় যে ওই সংস্কৃতের গ্র্যান্ডার, ওই যে শব্দ ঝংকার, এই জিনিসটা হয়তো মাথার মধ্যে একটু প্রিঅকুপাইড যাকে বলে, যে সেইটা অলরেডি একটা পাঠক তৈরি হয়ে গেছে, যেটাতে ভাষাটা তৈরি হয়ে গেছে, তার পাঠক তৈরি হয়ে গেছে, ফলে সেইটা ভেঙে যাক বঙ্কিম এটা চাইছেন না। কারণ সেটাই তাদের মানে জনপ্রিয়তা বা তাদের সংস্কৃতিটাকে আরও ধরে রাখার একটা যন্ত্র বলে তারা মনে করছে। এইটা যে মনে রাখা হচ্ছে ধরে রাখা, এবার আঁকড়ে থাকা একটা জায়গা হলো, যে আর আমি আলগা করব না, কালচারটাকে আমি আলগা করব না, কালচারটাকে আমি আঁকড়ে ধরে থাকবো, এখান থেকে যেন না ছড়িয়ে যায়, সেটা ভাষার শুদ্ধতা রক্ষা, ভাষার শুদ্ধতা রক্ষা, তাই বলা যেত।